শুরু করি। নমস্কার, উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। উপস্থিত আছেন প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেববর্মা মহোদয়। আমি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমে সাংবাদিক বন্ধুদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আর আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক, জনজাতি নেতা বিপিন দেববর্মা এবং আমাদের যিনি মিডিয়া সেলের কনভেনার সুনীত সরকার মহোদয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন বা দেখেছেন যে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজি গত ডিসেম্বরের 20 তারিখ থেকে 20, 21, 22 এই 3 দিন রাজ্যে উনি অবস্থান করেছেন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে উনি বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। আপনারা জানেন যে গত 21 তারিখে আমাদের এই রাজ্যে এনএসসি অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের প্ল্যানারি বৈঠক আমাদের রাজ্যে সংগঠিত হয়েছে। সেখানে পৌরোহিত্য করেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত ভাই শাহজি এবং সেখানে উপস্থিত ছিলেন ডোনার মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি এবং সুকান্ত মজুমদার MOS ডোনার মিনিস্টার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং বাকি 7টি রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নর এই প্ল্যানারি বৈঠকে উপস্থিত ছিলেন। এই উত্তর পূর্বাঞ্চলের বিশেষ বৈঠক এই প্রথমবার আগরতলা শহরে সংগঠিত হয়েছে এবং খুব সুন্দর নিখুঁতভাবে সমস্ত অতিথিরা উত্তর পূর্বাঞ্চলের এই 8টি রাজ্যের আধিকারিক থেকে শুরু করে গভর্নর, মুখ্যমন্ত্রী সবাই এখানে অংশগ্রহণ করেছেন এবং খুব সুন্দরভাবে সেই মিটিং পরিচালিত হয়েছে নিখুঁতভাবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এত সুন্দর অনুষ্ঠান, উত্তর পূর্বাঞ্চলের এই অনুষ্ঠানটি এখানে সংগঠিত হয়েছে। তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত অতিথিদের, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজিকে ধন্যবাদ দিতে চাই এবং প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গভর্নর, আধিকারিক, উনারাও আমাদের এই রাজ্যে এসে এখানে মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। এটা আমাদের কাছে একটা, ত্রিপুরা রাজ্যের কাছে গর্বের বিষয় এবং ইসরোর চেয়ারম্যান এই ত্রিপুরা রাজ্য সফরেও উনিও এসছেন, তার জন্য উনাকেও আমরা ধন্যবাদ দিতে চাই। মা ত্রিপুরেশ্বরীর পূর্ণ ভূমিতে এসে ওনারা এত বড় যে বৈঠক সেটা সংগঠিত করেছেন, তার জন্য আবারও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। এবং বিভিন্ন জায়গায় শুনেছি অনেক বিরোধী দলের তারা এই বৈঠকে বলছেন যে রাজ্যের নাকি আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, অর্থ অপচয় হচ্ছে, সেরকম মন্তব্য করেছেন। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আগেও তো সরকার ছিল, কিন্তু এই ত্রিপুরাকে এক্সপোজ করার মতো, ত্রিপুরার যে সমৃদ্ধশালী সেটাকে সারা ভারতবর্ষের মানচিত্রে তুলে ধরার জন্য কোনো প্রয়াস সেই সময় সরকার করেনি। আমাদের সরকার আসার পর একের পর এক প্রকল্পের মাধ্যমেই হোক বা বিভিন্ন
ভাবে এই রাজ্যকে উন্নত করার জন্য এবং এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের মানচিত্রে সর্বপ্রথমে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদের সরকার করছে। তাই আবারও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সহ সমস্ত অতিথিদের আমরা সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই যে আমাদের এই পার্বত্য রাজ্য ত্রিপুরার মতো জায়গায়ও এই উত্তর পূর্বাঞ্চলের প্ল্যানারি বৈঠক এখানে সংগঠিত হয়েছে। গত 21 তারিখে প্ল্যানারি বৈঠকের পর 22 তারিখে উনি আমাদের, আপনারা জানেন যে ব্রু সেটেলমেন্ট, যে হাদুকপাড়া যেখানে আমাদের ধলাই ডিস্ট্রিক্টে, সেখানে রিয়াং শরণার্থী শিবিরে উনি যান এবং জনজাতি বিকাশের জন্য উনি অনেক প্রকল্পের ঘোষণা সেখানে করেন। এবং তা যাওয়ার আগে আমাদের ভারতীয় জনতা পার্টির জনজাতি লিডারদের সঙ্গে, আমাদের যারা এমডিসি রয়েছেন, আমাদের যারা জনজাতি বিধায়ক বিধায়িকারা রয়েছেন, তাদের সঙ্গে সার্কিট হাউসে উনি কথা বলেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করেন। তারপর উনি চলে যান আমাদের সেই ব্রু সেটেলমেন্ট, যেখানে সেখানে প্রায় 6টি প্রকল্পের শিলান্যাস করেন। সেখানে প্রায় 33.16 কোটি টাকার প্রকল্প সেদিন শিলান্যাস করেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল হাদুকপাড়া এসবি স্কুল। সেখানে একটা প্রায় 1.56 করোড় এডুকেশন ডিপার্টমেন্টের সেখানে উনি একটা উদ্বোধন করেন এবং সেখানে হাদুকপাড়াতে যাতে ব্রু রিয়াং শরণার্থী যারা রয়েছেন তাদের স্বাস্থ্য যাতে চিকিৎসার জন্য তাদের ছুটে যেতে না হয় দূরে দূরে, তার জন্য সেখানে একটা উনি প্রকল্পের ঘোষণা করেন। মার্কেট শেড, এরকম ভাবে উনি প্রায় 6টি প্রকল্প, প্রায় 33.16 কোটি টাকার প্রকল্প সেদিন ঘোষণা করেন এবং উদ্বোধন করেন। এবং সেখান থেকে প্রায় আরো 7টা প্রকল্পের শিলান্যাস উনি করেছেন এবং সেখানে প্রায় ব্যয়িত হবে 635.23 কোটি টাকার মতো সেখানে ব্যয় হবে। বিভিন্ন 7টা প্রকল্পের উনি শিলান্যাস করেন। পরবর্তী সময়ে সহকার সে সমৃদ্ধি, উনি 22 তারিখে একটা আমাদের রবীন্দ্র ভবনে সেখানে কোঅপারেটিভের একটা মিটিং সেখানে অনুষ্ঠিত হয় এবং সেখানে এই কোঅপারেটিভকে আরো সমৃদ্ধশালী করার জন্য এবং বিশেষ করে এনসিসিএফ মাধ্যমে এই রাজ্যের উৎপাদিত কৃষকদের সামগ্রী সারা ভারতবর্ষে পৌঁছে দেওয়ার জন্য এবং সরকারি সহায়ক মূল্যে ক্রয় করে সেটি বাজারজাত করার জন্য এই এনসিসিএফ এর সঙ্গে বিভিন্ন মৌ স্বাক্ষরিত হয় এগ্রিকালচার ডিপার্টমেন্টের। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি হয়েছে এবং কোঅপারেটিভের দ্বারা এবং এই ফ্যাক্স এবং লেন্সের মাধ্যমে যাতে এই রাজ্যের বিভিন্ন সিএসসি সেন্টার থেকে শুরু করে পেট্রোল পাম্প থেকে শুরু করে এবং সমৃদ্ধ করা কোঅপারেটিভগুলিকে এবং গ্রামীণ অর্থনীতিকে আরো স্বরোজগার করার লক্ষ্যে সেখানে বিভিন্ন প্রকল্পের ঘোষণা করা হয়। আমি আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে এতগুলি প্রকল্পের ঘোষণা করেছেন এবং এই রাজ্যকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে উনি বিভিন্ন পরিকল্পনা যে ঘোষণা করেছেন তার জন্য আমি আবারও আপনাদের মাধ্যমে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকেও ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় সুন্দর এবং নিখুঁতভাবে অতিথিদের আপ্যায়ন থেকে শুরু করে বিভিন্নভাবে যে প্রকল্প এবং যে শিলান্যাস হয়েছে সেগুলি নিখুঁতভাবে পরিচালনা করার জন্য আমি রাজ্য সরকারকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। একটা বিষয় হচ্ছে, আপনি সংসদের অধিবেশনে ছিলেন, সেখানে দিল্লিতে প্রতিবাদ করেছেন। রাজ্যের ক্ষেত্রেও কংগ্রেস আম্বেদকরকে নিয়ে অমিত শাহের একটা বক্তব্যের প্রতিবাদে কর্মসূচি করছে, আগামীকাল কর্মসূচি আসছে।
আপনার কি প্রতিক্রিয়া এই বিষয়ে? দেখুন, আজকে এই বাবা সাহেব আম্বেদকর অর্থাৎ আমাদের এই সংবিধানকে হেয় প্রতিপন্ন করা, বাবা সাহেব আম্বেদকরকে হেয় প্রতিপন্ন করা, এটা কংগ্রেসের একদম শুরু থেকে তাদের যে পূর্বপুরুষ, তাদের যে উত্তরসূরি, তারা বারবার এই বাবা সাহেব আম্বেদকরকে, যিনি আমাদের এই সংবিধান রচয়িতা, উনাকে অপমান করেছেন। সংসদে আমিও ছিলাম। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একদম নির্ভেজাল সুন্দরভাবে বাবা সাহেব আম্বেদকরের যে জীবনী তুলে ধরেছেন এবং তৎসঙ্গে কংগ্রেস বারবার আমাদের এই সংবিধান রচয়িতাকে যেভাবে অপমান করেছেন তার কেচ্ছা তুলে ধরেছেন। এখন বিশ্বে তারা এইগুলিকে কাটিং করে মানুষের সামনে মিথ্যা প্রচার করে ভারতীয় জনতা পার্টিকে হেয় প্রতিপন্ন করার একটা প্রয়াস করছে। তা আমরা ধিক্কার জানাই। এবং এই ত্রিপুরা রাজ্যে আমিও দেখেছি, মাননীয় সাংবাদিক বন্ধু আমাকে যে প্রশ্ন করেছেন, এখানেও সেই কংগ্রেসী নেতারা সেই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি প্রশ্ন রাখতে চাই, আজকে ভীমরাও আম্বেদকর যিনি সংবিধান রচয়িতা, উনার যে সংবিধান রচনা করেছেন সেই সংবিধানে উনার স্বাক্ষর রয়েছে। আজকে সেখানে আমাদের এই সংবিধানে যে অরিজিনাল সংবিধান, সেখানে রাম সীতা লক্ষ্মণের ছবি রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ছবি রয়েছে, গৌতম বুদ্ধের ছবি রয়েছে, নটরাজের ছবি রয়েছে। আর এইগুলি যে আমরা সবাই জানি নন্দলাল বসুর আঁকা ছবিগুলি, এবং নেতাজি এবং গান্ধীজিকেও এই সংবিধান থেকে, অরিজিনাল সংবিধান থেকে মুছে ফেলেছেন তৎকালীন সেই সময় জওহরলাল নেহেরুর তারা তত্ত্বাবধানে। সেইগুলিকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অপমান বারবার করা হয়েছে। আজকে আমরা যদি দেখি যে সংসদে দাঁড়িয়ে যে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে সংবিধান দেখাচ্ছেন। আমাদের একজন সাংসদ যখন প্রশ্ন করলেন, অনুরাগ ঠাকুরজি, উনি যখন জিজ্ঞেস করলেন যে এইটার মধ্যে কয়টা পেজ রয়েছে, কয়টা পৃষ্ঠা রয়েছে, ওনারা জবাব দিতে পারেননি। পরবর্তী সময়ে যখন এই সংবিধান খুলে দেখা হয়েছে, সেটি মিডিয়ার কাছেও প্রমাণিত হয়েছে যে সেখানে কোরা কাগজ, অর্থাৎ এই শুধু পেজ, মানে শুধু ফ্রন্ট পেজ আর ব্যাক পেজটা রয়েছে, ভিতরে কোরা কাগজ। অর্থাৎ সংবিধানে কতটা পেজ রয়েছে ওনারা নিজেরাই জানেন না। আজকে আমি প্রশ্ন রাখতে চাই, যারা ভীমরাও আমাদের বাবা সাহেবকে নিয়ে যারা নিজেরা খুব জাহির মনে করেন যে আজকে উনাকে দুইবার নির্বাচনে হারানো হয়েছে। 1952 সনে উনাকে হারিয়েছেন এবং 1954 সনে একটি উপনির্বাচনেও উনাকে হারানো হয়েছে। উনাকে সংসদে প্রবেশ করতে দেওয়া হয়নি, বারবার অপমান করানো হয়েছে। বাবা সাহেব আম্বেদকরকে ভারতরত্ন পর্যন্ত দিতে অস্বীকার করেছে এই কংগ্রেসী দল। আর আজকে উনারা বাবা সাহেব আম্বেদকরের নিয়ে উনারা বড় বড় কথা বলছেন। আমি প্রশ্ন রাখতে চাই, আজকে সংবিধানের উপর কিভাবে বারবার আঘাত এসেছে। আমরা সবাই জানি 370 ধারা, এই 370 ধারাকে একটা টেম্পোরারি প্রভিশন ছিল। এই সংবিধানকে ছেড়খানি করা হয়েছে। 35A লোকসভাতে, মানে পার্লামেন্টে কোনো আলোচনা ছাড়াই 35A সেখানে ইনক্লুড করা হয়েছে। এটা কাদের স্বার্থে? এই সংবিধানকে বারবার ছেড়খানি করেছে এই কংগ্রেস, আর এখন ভারতীয় জনতা পার্টির উপর মিথ্যা আরোপ দিচ্ছেন। আজকে ভীমরাও আম্বেদকরজি নিয়ে কথা বলছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর আমাদের 5টি যে তীর্থস্থান আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে, ওনার জন্মভূমি, শিক্ষাভূমি, দীক্ষাভূমি, মহা পরিনির্মাণ ভূমি, চৈতন্য ভূমি, এই 5টি ভূমির জায়গায় তীর্থস্থান করার পরিকল্পনা আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের
দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে উদ্যোগ গ্রহণ করেছেন। অর্থাৎ আমাদের এবং আপনারা জেনে আরো খুশি হবেন যে আমাদের নির্বাচনী ইস্তেহারও আমরা 14 এপ্রিল আম্বেদকরের জন্মদিনে আমরা সেটা মানুষের সামনে রেখেছি। অর্থাৎ আমরা ভারতীয় জনতা পার্টি এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এই ভীমরাও আম্বেদকরজিকে সম্মান এবং শ্রদ্ধা আমরা জানাই। আর এই কংগ্রেসীরা আপনারা দেখেছেন গত 2 দিন আগে যেদিন সংসদ শীতকালীন অধিবেশন শেষ হয়েছে তার আগের দিন, যেখানে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদরা এজিটেশন করছিল, শান্তিপূর্ণ আন্দোলন করছিল, সেখানে এই কংগ্রেসী নেতা রাহুল গান্ধী, আমাদের বালেশ্বরের সাংসদ প্রতাপ সারঙ্গী, উনাকে ধাক্কা দিয়ে উনাকে আঘাত করেন রাহুল গান্ধী। এবং আমাদের জনজাতি নাগাল্যান্ড থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ কনিয়াকজিকে উনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং উনাকে মারার জন্য উদ্যত হন। এর থেকে প্রমাণিত হয় যে কংগ্রেস দলিত বিরোধী, কংগ্রেস জনজাতি বিরোধী, কংগ্রেস মহিলা বিরোধী। আর এখানে আগরতলায় বসে বড় বড় প্রেস করা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি সংবিধান পরিবর্তন করবে। আমি ধিক্কার জানাই, এই কংগ্রেসীদের মনোভাব তার পরিবর্তন করা দরকার। আর এই সংবিধানকে অপমান করা, ভীমরাও আম্বেদকরকে অপমান করা, এটা ভারতবর্ষের মানুষ কেউ মেনে নিতে পারেনি। তাই তাদেরকে, এই কংগ্রেসীদেরকে উপযুক্ত জবাব ভারতবর্ষের মানুষ দিয়েছে। স্যার, একটা ছোট প্রশ্ন। কংগ্রেসের একটা অভিযোগ যে রাজ্য সরকার এবং মন্ত্রী থেকে শুরু করে সবাই বলছে শুধু সব কেন্দ্রীয় সরকার থেকে শুধু টাকা আসছে, কিন্তু সেই টাকা যাচ্ছে কোথায়? না গ্রাম অঞ্চল উন্নতি হয়েছে, না জলের অভাব এখনো মনে আছে, কৃষি ক্ষেত্রে উন্নত হয়নি, বেকারদের কোনো কর্মসংস্থান হয়নি এমন দাবি করছে। তাদের সময় নাকি আরো ভালো যেরকম কথা বলেছিল তারা সেরকম কথা থেকে বেশি করেছে, সেরকম দাবি রাখছে কংগ্রেস। গতকালকেই তার জবাব আমাদের অমিত শাহজি দিয়েছেন যে আমাদের সরকার 2018-তে আসে, এই 18-র আগে এই রাজ্যে জলের কানেকশন মানুষের বাড়িতে আমাদের জনসংখ্যার অনুপাতে 2.86 ছিল, আর আজকে 86% আমরা এই সমস্ত বাড়িতে জলের কানেকশন দিতে পেরেছি। স্বাস্থ্য পরিষেবার কথা বলছেন, এই স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে এবং আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলি আজকে ট্রমা সেন্টার, সমস্ত জেলা হসপিটালগুলিতে ট্রমা সেন্টার করার একটা উদ্যোগ নিয়েছেন এবং অলরেডি 3 কি 4টা আমাদের ট্রমা সেন্টার হয়ে গেছে। রাস্তা আজকে মিশন গতিতে আমাদের গ্রামের রাস্তা PMGSY হোক বা ন্যাশনাল হাইওয়ে হোক, সমস্ত জায়গায় রোড কানেক্টিভিটির কাজ শুরুয়াত হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই যে যারা এইসব প্রশ্নগুলি উত্থাপন করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যে তারা তো তাদের বন্ধু সরকার ছিল, 25টা বছর রাজ্যে তাদের বন্ধু সরকার ছিল। জিজ্ঞেস করুন না বন্ধু সরকাররা কি কাজ করেছে। আমরা তো শুনেছি স্বর্ণযুগ চলছে। আমরা মনে করেছিলাম সরকারে আসার পর এই সোনা মানুষের কাছে পৌঁছে দেব, কিন্তু সোনা তো খুঁজে পাইনি, উল্টা আমাদের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে উনারা গেছেন। কাজেই যদি প্রকৃত উন্নয়ন, আমরা তো বলছি, আমরা সরাসরি বলছি, আপনাদের মাধ্যমে বলছি যে আসুন আমরা ডিবেট করি যে 25 বছরের সরকার আর আমাদের এই 10 বছরের সরকার কি কাজ করেছে। আমি তো বলছি চ্যালেঞ্জ নিয়ে যে আসুন আমরা ডিবেটে বসি। আমরা চাই প্রকৃত মানুষের উন্নয়ন হোক, এই রাজ্যের বেকার সমস্যার সমাধান হোক। তার জন্য আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং আগামী দিন কাজ করছে। আরেকটা জিনিস আপনাদের আমি ভুলে গেছিলাম, যে আপনারা জানেন যে আজকে আমাদের সংগঠন পর্বের যে মণ্ডল সভাপতি, এই মণ্ডল সভাপতির 7টি মণ্ডলের আমরা মণ্ডল সভাপতির নাম আমাদের স্টেট ইলেকশন অফিসার যিনি রয়েছেন SRO, স্টেট রিটার্নিং অফিসার মাননীয় সমানন্দ দেব,
এবং কো রিটার্নিং অফিসার বিপিন দেববর্মাও ছিলেন, এবং আমাদের আরেকজন কো রিটার্নিং অফিসার মলিনা দেবনাথও ছিলেন। ওনারা আজকে 60টি মণ্ডলের মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেছেন, এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত মণ্ডল সভাপতিকে যারা নবনির্বাচিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি দৃঢ় বিশ্বাস যে আগামী দিন এই নবপ্রজন্ম যারা নতুনভাবে দায়িত্ব পেয়েছেন তাদের মাধ্যমে আমাদের দল সমৃদ্ধশালী হবে, সংগঠন শক্তিশালী হবে, এবং আমাদের যে মানুষের জন্য যে কাজ করা, যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি সরকার এবং সংগঠন মিলে আমরা মানুষের জন্য, এই সমাজের জন্য যাতে কাজ করে, তার জন্য আমি তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার সঙ্গে আপনাদের সাংগঠনিক সিদ্ধান্ত অনুসারে বছর 45 বছরের নিচে যুবক নিচে যারা আছেন তাদেরকে দেওয়া হবে। অধিকাংশ মানে যার তালিকা প্রকাশ হয়েছে অধিকাংশ ক্ষেত্রে যুবকদের সুযোগ দেওয়া হয়েছে। সেটা কি প্রধানমন্ত্রী যে বার্তা সংসদে দিয়েছেন রাজ্যে কি এটা প্রয়োগ করছেন আপনারা বা করবেন? নিশ্চয়ই। দেখুন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীও চাইছেন এই দেশের নেতৃত্ব আগামী প্রজন্ম যারা যুবক রয়েছেন তাদেরকে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের প্রতিফলনও, এবং আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব এই 45 বছরটাকেই সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে প্রেরণ করেছেন। আমরাও সেটা মেনটেন করার চেষ্টা করছি। জেলা সভাপতি নির্বাচন প্রক্রিয়াটা কবে শুরু হবে, এর মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।